এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি নাই। তাদের আন্দোলনকে আমি রেকগনাইজ করি। মানে স্পিকার, আমি শুধু 2-3টি নিউজ লিঙ্ক আমাদের বন্ধুদের উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই, আমাদের সংসদ সদস্যের উদ্দেশ্যে, যেটা গতকালকে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালি ব্রাহ্মণ পার্থ তার বক্তব্যে বলেছেন, আমরা যে গত 17 বছর লড়াই সংগ্রাম করেছি, এদেশের মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়েছি, আমরা সেটি জেনজির সাথে, তরুণ প্রজন্মের সাথে কানেক্ট করতে পারছি না, যার ফলে তারা হয়তো সঠিক বিষয়টা জানছে না। 2020 সালে দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভিপি নির্বাচিত হয়ে ওই ডাকসুর কক্ষে বসেই সাক্ষাৎকার বলেছিলাম, সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি নেই। 16 জুলাই 2020। মাননীয় স্পিকার, জুলাইয়ের 26 জুলাই 2024 বাংলা ট্রিবিউনের একটি নিউজ, সেখানে লেখা আছে, আন্দোলনকারীদের দাবি দেওয়া লিখে দিয়েছিলেন নূর। একই দিনের দৈনিক কালবেলার একটি নিউজ, আজকের আমাদের সংসদ বিরোধী দলীয় চিফ হুইপের ছবি, মাঝখানে আমার ছবি, তার বাম পাশে সার্জিস আলমের ছবি দিয়ে বলা হয়েছে দুই সমন্বয়কে নিয়ে সরকার পতনের আলোচনা, নূরের সরকার পতনের আলোচনা। বাংলা বিডি নিউজ 24.com 26 জুলাই, সেতু ভবনের নাশকতা, নূর কারাগারে রিমান্ডে নির্যাতনের অভিযোগ, আন্দোলনকারীদের 8 দফা কর্মসূচি নুরুল হক নূর লিখে দিয়েছিলেন বলে তথ্য রয়েছে ডিবি তদন্ত কর্মকর্তা। 2 আগস্ট 2024 আদালত প্রাঙ্গণে নূর সরকার পতনের 10% ধাক্কা দরকার, প্রশাসনের আন্দোলন ঢুকে গিয়েছে। শুধু এই কথাগুলো তাদেরকে এই কারণে স্মরণ করিয়ে দিয়েছি, আমরা যে লড়াইটা করেছি, আমরা যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়, কিন্তু তারা খেলোয়াড় নয়। মাননীয় স্পিকার, এই জুলাইয়ের 12 জুন 2024 আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনের বৈঠকে বিএনপির গুলশান কার্যালয়ে আজকের বিএনপির মহাসচিব এবং একই সাথে স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন, তাদের সাথে আলোচনায় বলেছিলাম, এই ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ বারুদের মতো জ্বলে উঠবে, এই ছাত্রদের পাশে থাকতে হবে, আপনারা ছাত্র দলকে সেইভাবে নির্দেশনা দিন। তারা সবসময় আমাদেরকে বলেছে, তোমরা যখন যেভাবে সহযোগিতা চাও, ছাত্রদল প্রস্তুত থাকবে। ভারতের শিলং অবস্থিত সালাউদ্দিন আহমেদ, আমি তাকে রেসপেক্ট করি, তার সাথে যে কয়েকবার কথা বলেছি, অত্যন্ত বিজ্ঞ লার্নেড মানুষ মনে হয়েছে। রাতে প্রায় তার সাথে কথা হতো 10 মিনিট 20 মিনিটের মতো। তিনি দেশ, জাতি, তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে কথা বলতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, একই বিশ্ববিদ্যালয়, আপনিও একই হলের, সেও সিনিয়র, সেই সুবাদে তার কাছ থেকে পরামর্শ নিতাম। এই জুলাইয়ের মধ্যেও তার সাথে এমনকি এই 8 দফা যেটি আমি লিখে দিয়েছিলাম আমার আন্দোলনকারী বন্ধুদেরকে, সেটিও সালাউদ্দিন আহমেদের সাথে পরামর্শ করে, আলাপ করে। মাননীয় সদস্য, আসলে সময় তো শেষ হয়ে গেছে, তারপরেও আপনি কোঠা আন্দোলনের অন্যতম পথিকৃত, ডাকসুর সাবেক ভিপি, সবকিছু বিবেচনায় নিয়ে আপনাকে আর 3 মিনিট সময় দেয়া হলো। দয়া করে 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, যদি একটু বাড়িয়ে দেন, এটা হচ্ছে আমার প্রথম একটা বক্তব্য এবং ঐতিহাসিক এই সংসদে এই সময়ে কিছু কথা বলা দরকার, যেই অব্যক্ত কথা অনেকেই জানে। ঠিক আছে 5 মিনিট, সর্বমোট 5 মিনিট দেয়া হলো। 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনি জানেন আজকের সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 111-এর বিরাজনীতিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ তাকে বাধ্য করেছিল, কিন্তু সুদূর প্রবাসে নির্বাসিত থেকেও তিনি দেশের সাথে, দেশের নেতা কর্মীদের সাথেই শুধু ছিলেন না, অপরাপর রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত ছিলেন। যেই কারণেই 2022 সালের 30 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে 31টি দলকে নিয়ে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের 1 দফার যুগপৎ আন্দোলন সূচনা করেছিলেন। এবং আজকের আমাদের বন্ধুরা যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কার আমরা 2022 সালে 31 দফা রাষ্ট্র সংস্কারের রাষ্ট্র সংস্কারের সেই রূপরেখা দিয়েই আমরা আন্দোলন করেছিলাম। এমনকি
এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বেও আমাদের আজকের অনেক সংসদ সদস্য এবং সেই সময়ের আন্দোলনের বন্ধুরা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, বলেছিলেন আপনি কনফার্ম করেন এই আন্দোলনে বিএনপি আমাদের সাথে আছে, সাপোর্ট করবে, তবেই আমরা এক দফাতে আমরা যেতে পারি। তারই ধারাবাহিকতায় আমি যেদিন গ্রেপ্তার হই 19 জুলাই দিবাগত রাত 20 তারিখে পড়ে গেছে, সেদিন আজকের আমার ডান পাশে বসা মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তার মোবাইল ফোনে আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবিরের মাধ্যমে বিএনপির মহাসচিব আজকের এলজিআরডি মন্ত্রী, তাদের সাথে কথা বলি। হেফাজতের নেতা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু আমি স্পষ্টভাবেই বলবো আমি জামাত ইসলামের বিগত দিনের কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করি, কিন্তু আমার সাথে আনুষ্ঠানিকভাবে আন্দোলন সংগ্রামের বিষয়ে আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি নাই, তাদের আন্দোলনকে আমি রেকগনাইজ করি। কিন্তু আমি শুধু এইটুকু বলছি যে আজকে যখন জুলাই নিয়ে কথা হয়, জুলাই নিয়ে বিকৃত তথ্য উপস্থাপন করা হয়, গতকালকে এবং তার আগের দিনও আমাদের একজন সংসদ সদস্য এবং এই সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছিলেন যে জুলাই সনদে পরিষ্কারভাবে বলা ছিল যে এই বিষয়গুলোতে আমরা একমতে পৌঁছাতে পারছি না, রাজনৈতিক দলসমূহ সেগুলো জনগণের কাছে নিয়ে যাবে, জনগণ যার পক্ষে ম্যান্ডেট দিবে তারা তাদের মতো করে করবে। তো আজকে জুলাই সনদ যে ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, সেটা বিএনপি বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে মিথ্যা, সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে আমি মনে করি এই অপপ্রচার অন্তত আমাদের বিরোধী দলের বন্ধুদের করা উচিত নয়। এই সম্পর্কে আমি, তারা যেহেতু কোরআন হাদিসের রেফারেন্স মাঝে মাঝে দিয়ে থাকেন, তাই আমি একটি আয়াত দিয়ে আমি তাদেরকে বলতে চাই, যেটি সূরা বাকারাতে বলা হয়েছে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না, জেনে শুনে সত্য গোপন করিও না। সুতরাং আমার বন্ধুদেরকে আমি বলবো, আজকে বিএনপি এবং তার জোট সঙ্গীদেরকে যেভাবে সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেটি মোটেই একটি সুস্থ ধারার রাজনীতির লক্ষণ নয়। আজকে আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলি, ইতিবাচক পরিবর্তনের কথা বলি। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, এই বাংলাদেশের জনগণের নেতা তারেক রহমানের লাইফস্টাইল, জীবনাচরণ, তার যে দেশ নিয়ে মিশন ভীষণ, আমরা তার মন্ত্রিসভায় কাজ করে আমরা দেখতে পাচ্ছি। তাই আমি আমার বিরোধী দলের বন্ধুদেরকে বলবো, আপনারা তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আল্লাহর রাস্তে এই 5 বছর এই সরকারকে গঠনমূলক সমালোচনা এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী 5 বছর এই দেশকে একটি অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাব। আমি শুধুমাত্র আমার কথাটা শেষ করতে চাই রবার্ট ফ্রস্টের কবিতার 2-3টি লাইন দিয়ে, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, and miles to go before I sleep, and miles to go before I sleep. ধন্যবাদ সকলকে। আজকে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন মাননীয় আইনমন্ত্রী, উনার 40 বছর আমিও এই সংসদে কাটিয়েছি, বিরোধী দলের সদস্য ছিলাম, একটি কানাকড়িও কোনোদিন পাইনি, এটুকুই পেয়েছি, প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি। আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকার মসজিদ। এই চেয়ার থেকে বলতে পারি না, আমার জন্মভূমি, আমার নির্বাচনী এলাকা ভোলার সমস্যাগুলো এখানে তুলে ধরতে পারছি না এই চেয়ারে বসার কারণে, সেটি তিনি অনুগ্রহ করে জাতির উদ্যোগেছেন। আশা করি সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় এলজিআরডি মন্ত্রী, আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি 300 বিধিতে একটা বিবৃতি দিতে চাই। জি দিন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সংসদে অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় এলজিআরডি মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, আপনার কথা শুনতে পাইনি, আপনি মাইক অন করে বলুন।
মাইক দেন ওনাকে। এটা জেলা পরিষদের পক্ষ থেকে আপনার সিটি কর্পোরেশনগুলোকে পরবর্তীতে দেওয়া হবে। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, 40 বছর আমিও এই সংসদে কাটিয়েছি, বিরোধী দলের সদস্য ছিলাম, একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এটুকুই পেয়েছি, প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি। মাননীয় বিরোধী দলের নেতাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি 1 ঘন্টা বলেছেন, দেশের বিভিন্ন সমস্যার উপরে বাজেট বিষয়ে আলোকপাত করেছেন। এই পাগলার উপর দিয়েও আমাকে যেতে হয়, কারণ আমারও শ্বশুরবাড়ি সিলেটে। সুতরাং পাগলা থেকে সবাই সাবধান থাকবেন, এটাই আমি কামনা করি। আর তাকে আরেকটু ধন্যবাদ জানাতে চাই, যে কথা আমি এই চেয়ার থেকে বলতে পারি না, আমার জন্মভূমি, আমার নির্বাচনী এলাকা ভোলার সমস্যাগুলো এখানে তুলে ধরতে পারছি না এই চেয়ারে বসার কারণে, সেটি তিনি অনুগ্রহ করে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। আমি আশা করি সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি তার এই বক্তব্যের প্রতি মাননীয় অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী সুবিচার করবেন। এখন আমি মাননীয় সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।